হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা দেখার পর আপনি এমনভাবে ধাক্কা খাবেন যেটা কোনোদিনও ভুলতে পারবেন না। বলতে গেলে এটা হতে পারে আপনার দেখা সেরা ক্রাইম থ্রিলার মুভির একটি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা বৃষ্টির মাঝে পুলিশের জিপ থেকে ভিকি নামের এক আসামিকে নামতে দেখা যায়। একটা সদ্য দাফন করা কবরের সামনে গিয়ে ছেলেটা ফিসফিস করে বলে, তুমি যেখানে আমি সেখানে আসছি। আমার যাদের সাথে মোকাবেলা হবে তাদের দেখা তুমি আর কখনোই পাবে না। কতগুলো বড় সময় তার চোখ দেখে মনে হচ্ছিল তার বুকটা ফেটে যাচ্ছে। এখন ভিকির এই কথা বলার কারণ কি সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো। পরের দৃশ্যে আমরা সেলিম রহমান নামের এক ডাক্তারকে দেখি। সেলিম কেরালার এক নিরিবিলি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছিল। তখনই তার কাছে আসে একটা কল। সে কল রিসিভ করতেই অপর পাশ থেকে বললে ওঠে, তুমি যেখানে আমি সেখানে আসছি। সেলিম ভাবে হয়তো এটা একটা প্র্যাঙ্ক কল, তাই সে ননসেন্স বলে ফোনটা কেটে দেয়। তবে তখনই হঠাৎ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেলিম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার ঠিক পাশে আমরা একটা লোককে কালো পোশাক পরে থাকতে দেখি। লোকটার হাতে একটা রড নিয়ে ধীরে ধীরে সেলিমের গাড়ি দিকে এগিয়ে যায়। সিন কাট হয়ে 3 দিন পরে ঘটনা দেখানো হয়। ইতিমধ্যে সকল টিভি চ্যানেলে সেলিমের মিসিং নিউজ প্রচার হয়ে গেছে। থানায় এক এসআই বসে বসে এই নিউজটা দেখছিল। তখন তার কাছে আসে এক চার্চের ফাদার। ফাদার এখানে প্রতি সপ্তাহে আসে এবং বন্দীদের জন্য প্রেয়ার করেন। তবে আজ তাকে কোনো এক কারণে বেশ বিচলিত দেখাচ্ছিল। এসআই তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ফাদার ইতস্ত গ্রন্থে ভিকির নাম নেয়। পরের দৃশ্যে আমরা মাইকেল নামে এক পুলিশ অফিসারকে দেখতে পাই। মাইকেল মর্গে এসেছিল এক লাশের তদন্ত রিপোর্ট নিতে। রিপোর্ট আসতে দেরি হয় সে মর্গের বাইরে অপেক্ষা করছিল। তখন এক কনস্টেবল তাকে কল দিয়ে জানায় যে বালগারের জঙ্গলে একটা পুরা গাড়ি পাওয়া গেছে, গাড়ির ভিতরে একটা লাশও রয়েছে। তাই মাইকেল যেন এক্ষুনি সেখানে যায়। মাইকেল জানায়, আমি অলরেডি একটা লাশের রিপোর্ট নিতে এসেছি, আমার আসতে একটু দেরি হবে। এরপর মাইকেল রিপোর্ট নিতে ধীরে ধীরে মর্গে প্রবেশ করে। চারদিকে মৃত পচা লাশের গন্ধে মাইকেলের পেট গুলিয়ে ওঠে। নাকে কোনো একটা রুমাল চেপে ধরে সে মর্গের অটোপসির রুমে প্রবেশ করে। এখানে ঢুকতেই যেন লাশের গন্ধ আরো তীব্র হয়ে যায়। মাইকেল এক স্টাফের কাছে জিজ্ঞাসা করে পুলিশ সার্জেন্ট ভাদ্রা ম্যাম কোথায়। স্টাফ এক কোণে একটা স্থান দেখিয়ে দিলে মাইকেল গিয়ে দেখতে পায় এত পচাগুলো লাশের মাঝে বসে সে নিশ্চিন্তে মন ভরে খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখে মাইকেল তো ভীষণ অবাক হয়ে পড়ে। একটু অবাক হয়ে সে ভাদ্রাকে পূর্বের আনা লাশটির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তবে ভাদ্রা বলে লাশটা একটা মেয়েটাকে গ্যাং রেপ করে খুন করা হয়েছে, বয়স 20 থেকে 21 হবে। ভাদ্রার এমন কুইক অবজারভেশন দেখে মাইকেল তাকে বালগারের জঙ্গলে পাওয়া লাশটির কথা জানায়। এরপর সে তার সাথে গিয়ে সরাসরি লাশটার ব্যাপারে ডিটেলস জানতে চায়। ভাদ্রার হাতে এমন কোনো কাজ না থাকায় সে মাইকেলের সাথে যাওয়ার জন্য রাজি হয়। এবার মারার স্পটে মাইকেল ও ভাদ্রা দুজনই লাশ দেখা অবাক হয়ে যায়। লাশটা এমনভাবে পুরানো হয়েছে যে হাড্ডি পর্যন্ত পুরো কয়লা হয়ে গেছে। ভাদ্রা লাশটি ভালোভাবে অবজারভেশন করে বলে এটা 302 ধারা মার্ডার কেস ক্যাটাগরিতে পড়ে। এই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে এখানে নিয়ে এসে গাড়ির সব পুড়িয়ে দেওয়া হয়েছে। হার্টের সাইজ দেখে বোঝা যাচ্ছে যে বডিটা কোন এক পুরুষের। হাইট 5 ফিট 8 ইঞ্চি এবং বয়স 33 থেকে 35 হবে। গাড়ির তাপমাত্রা দেখে মনে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা আগে বডিটাকে জ্বালানো হয়েছে। এসব শুনে মাইকেল বলে লাশের ডিএনএ স্যাম্পল কালেক্ট করলে হয়তো পরিচয় জানা যাবে। কিন্তু ভাদ্রা জানায় লাশে এমনভাবে পুরানো হয়েছে যে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা সম্ভব না। তখন একজন ফরেন্সিক এক্সপার্ট এসে জানায় যে জঙ্গলে একটা পেট্রোল ক্যান পাওয়া গেছে। এছাড়াও সেটার মধ্যে রয়েছে খুনের ফিঙ্গারপ্রিন্ট। তাই ভাদ্রা লাশটা সহ ক্রাইম স্পটে পাওয়া সবকিছু তার ল্যাবে পাঠাতে বলেন। পরের দৃশ্যে আমরা ইন্সপেক্টর বিশালকে দেখি। জঙ্গলে পাওয়া লাশটার তদন্তের ভার বিশালের উপরে দেওয়া হয়েছে। বিশাল ভাদ্রার কাছে এসে লাশটার ডিটেলস সম্পর্কে জানতে চায়। এরপর ভাদ্রা ডেড বডিটা অটোপসি করে জানায় যে লাশটা যে ব্যক্তির তাকে খুন করার আগে প্রচুর টর্চার করা হয়েছিল, কারণ লাশের শরীরে 8টি জায়গার হাড় একদমই ভাঙা। মাথার পিছন স্পাইন ডিসলোকেট হয়েছে লোহার রড দিয়ে মারার কারণে। এছাড়াও ডান হাতের 5টা আঙ্গুলি কেউ কেটে নিয়েছে। এরপর তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় গাড়ির মধ্যে। এমন বর্ণনা শুনে বিশালও বেশ অবাক হয়ে যায়। সে জানায় লাশটাকে দেখে মনে হচ্ছে এর ডিএনএ রিপোর্ট বের করা সম্ভব না। তাহলে এর পরিচয় বের করার অন্য কোনো উপায় আছে কি? তবে ভাদ্রা জানায় সুপাইন পজিশন ট্রাই করে এর ডিএনএ স্যাম্পল কালেক্ট করা যেতে পারে। এটা শুনে বিশাল থেকে সেটাই করতে বলে। পরবর্তী সিনে আমরা একটা রিপোর্টার মেয়েকে নিজের ঘরে বসে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে দেখি। হঠাৎ তার নিউজ ফিডে এক পুলিশ কনস্টেবলের টিকটক ভিডিও আসে। ভিডিওটা ফানি হলেও ভিডিওর পিছনে সেলিম রহমানের আঁকা চিত্র দেখে মেয়েটার চোখ আটকে যায়। মেয়েটা এই কনস্টেবলের সাথে যোগাযোগ করে জানতে চায় যে তার পিছনে সেলিম রহমানের চিত্র কেন। কনস্টেবল জানায় এটা তার ওয়ার্ডের ভিকি নামের এক আসামি এঁকেছে। ভিকি তাকে জানিয়েছে যে সেলিম রহমান খুব শীঘ্রই মারা যাবে। এই কথা শুনে ওই রিপোর্টার মেয়ে এটা নিয়ে একটা নিউজ করে। সাথে সাথে এই নিউজটা সারা দেশে ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে বিশাল ভাদ্রার কাছে গেলে ভাদ্রা জানায় যে জঙ্গলে পাওয়া লাশটার ডিএনএ স্যাম্পল সেলিম রহমানের সাথে 100% ম্যাচ করেছে। অর্থাৎ লাশটা কনফার্ম সেলিম রহমানের। সেলিম রহমান হলো সেই যাকে আমরা মুভির শুরুতে অ্যাক্সিডেন্ট করতে দেখেছিলাম।
কিন্তু বিশাল বুঝতে পারে না যে সেলিম রহমানের মতো একজন স্বনামধন্য ব্যক্তিকে কেন কেউ খুন করবে। তখন মাইকেল হস্তদস্ত হয়ে এসে বিশালকে টিভি অন করতে বলে। টিভিতে সেই রিপোর্টার মেয়ে নিউজ দেখানো হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে ভিকি নামের এক আসামি সেলিম রহমানকে খুন করেছে। এখন বিশাল থানার কনস্টেবলের এমন বোকামি দেখে প্রচন্ড রেগে যায়। কিছুক্ষণ পর মর্গে সেলিম রহমানের বাবা আলী রহমানের আগমন ঘটে। আলী রহমান নিজেও একজন বড় বিজনেসম্যান। ছেলের এমন পুরো বিভৎস লাশ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তবে যখন সে জানতে পারে যে তার ছেলেকে ভিকি নামে কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছে, তখন তার কান্না থেমে যায় এবং দুই চোখ প্রতিশোধের আগুনে জ্বলজ্বল করে ওঠে। এদিকে বিশাল সেই জেলে যায় যেখান থেকে কনস্টেবল ভিকির আঁকা ছবি পাবলিশ করেছিল। প্রথমত সে ওই কনস্টেবলকে প্রচুর বকাবকি করে। এরপর ভিকি সেলের ভিতরে গিয়ে বাইরের প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ চেক করে দেখে। সবকিছু ফুটেজে ভিকি শান্ত ও স্বাভাবিক লাগছিল, এমনকি সে সেল থেকে বেরো হয়নি। তখন বিশাল সেখানে দায়িত্বরত জেলারকে জিজ্ঞাসা করে যে ভিকির সাথে রিসেন্টলি কেউ দেখা করতে এসেছিল কিনা। জেলার বলে ভিকির সাথে কেউ কখনো দেখা করতে আসে না, এমনকি সেও কারোর সাথে কথাও বলে না। মাঝে মধ্যে একটা চার্চের ফাদার আসে যে কিনা ভিকি সহ জেলের সব কয়েদির জন্য প্রে করে। তখন ভিকি তার সাথে একটু একটু কথা বলে। সেইবার ফাদার বলেছিল যে ভিকি নাকি তাকে কাউকে খুন করার কথা জানিয়েছে। এই সবটা শুনে বিশাল এবার ভিকির সাথে দেখা করতে যায়। এদিকে ভিকি যখন ফ্রেশ হচ্ছিল, তখন নতুন আসা কয়েদি তার উপর হামলা করার প্রস্তুতি নেয়। এদের সম্ভবত সেলিম রহমানের বাবা আলী রহমান পাঠিয়েছিল। তবে ভিকি আগে থেকেই সেটা টের পেয়ে যায় এবং সময়ের মধ্যে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর ভিকির সাথে সেই কয়েদির মারামারি শুরু হলে দুজন কনস্টেবল গিয়ে তাকে ভেতর থেকে নিয়ে আসে। ভিতরে বিশাল আর তার জন্য অপেক্ষা করছিল। ভিকি আসতেই বিশাল তাকে জিজ্ঞাসা করে, তুমি সেলিম রহমানের ছবি কেন এঁকেছো? তবে সে জানায় এটা বের করা তো তোমাদের কাজ, তাই না? মাইকেল তার কথা শুনে রেগে গেলে বিশাল তাকে শান্ত করে সেখান থেকে নিয়ে আসে। পরের দিন বিশালকে তার সিনিয়র এই কেস আপডেট সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে জানায় ওই কয়েদি এই কেসের সাথে সরাসরি সম্পৃক্ত নেই বললেই চলে, তবে তার পিছনে অন্য কারো হাত আছে বলে আমার ধারণা। আলী রহমানও সেখানে উপস্থিত ছিল। সে রেগে গিয়ে বলে, শুধু একবার বের করো যে পেছনে কে রয়েছে, বাকিটা আমি নিজেই দেখে নেব। বিশাল তার কথা বলার ধরন মোটেও পছন্দ করে না, তবে সে সেখানে কিছু বলেও না। বিশাল তার সিনিয়রকে বলে, এই কেসটা যেহেতু ফিজিক্যাল অ্যাসল্ট, তাই তুমি ভাদ্রাকে তোমার টিমে নিয়ে নাও। আশা করি তাহলে এই কেসটা সলভ করতে তোমার সুবিধা হবে। এই কথাগুলো শুনে বিশালও রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ভাদ্রা তার একটা ছোট মেয়ে দিনার সাথে সমুদ্র পাড়ে খুব সময় কাটাচ্ছিল। দিয়া তার মাকে বলে সে বড় হয়ে একদিন পুলিশ হতে চায়। ভাদ্রাও তাকে অনেক উৎসাহিত করে। তখনই সেখানে বিশাল চলে আসে। বিশাল থেকে তার টিমে জয়েন করতে বললে ভাদ্রা প্রথমে রাজি হয় না, তবে সিনিয়রদের অর্ডার রয়েছে শুনে সে পরে রাজি হয়ে যায়। পরের দিন ভাদ্রাকে নিয়ে বিশাল ভিকির সাথে দেখা করতে আসে। আগের দিন ভদ্রভাবে জিজ্ঞাসা করলেও আজ সেলিম রহমানের ছবি দেখিয়ে তাকে মারধর করতে থাকে। এরপর সে বলতে থাকে সে সেলিম রহমানকে কিভাবে চেনে, তার সাথে আর কি কে যুক্ত আছে। এখন ভিকি রাগ মাখা চোখে এক অদ্ভুত হাসি দিয়ে বলে, আমার সাথে স্বয়ং ঈশ্বর রয়েছে। এত মারধরের পরেও ভিকিকে হাসতে দেখে বিশাল অনেক অবাক হয়ে যায়। এরপর অ্যাঞ্জেল নামে একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে। এবার অ্যাঞ্জেলের নাম শুনে ভিকি একদম শান্ত হয়ে যায়। এক বুক ভালোবাসা ও চোখ ভর্তি কষ্ট নিয়ে সে অ্যাঞ্জেলের ছবিটার দিকে তাকিয়ে থাকে। ভিকির কাছ থেকে কিছু না পেয়ে হতাশ হয়ে বিশাল ইনভেস্টিগেশন রুম থেকে বেরিয়ে আসে। ভাদ্রা এতক্ষণে বাইরে থেকে সবকিছু অবজারভেশন করছিল। ভাদ্রা বিশালকে বলে, আমাদের এই অ্যাঞ্জেল সম্পর্কে জানতে হবে, কেননা সেলিম রহমানের নাম শোনার পর ভিকির চোখে যে রাগটা দেখা গিয়েছিল সেটা অ্যাঞ্জেলের নাম শোনা মাত্র একদম শান্ত হয়ে গেছে। নিশ্চয়ই এই কেসের সাথে এর কোনো কানেকশন রয়েছে। পরের দিন সকালে বিশাল ও ভাদ্রা ভিকিকে নিয়ে এক চার্চে যায়। সেখানে বিশাল ফাদারকে জিজ্ঞাসা করে যে সে ভিকির ব্যাপারে কিছু বলতে পারে কিনা। তবে ফাদার জানায় ভিকির ব্যাপারে সে জানতে হলে তোমাদের আগে অ্যাঞ্জেলের ব্যাপারে জানতে হবে। আর এখানেই সিন শিফট হয় আজ থেকে 25 বছর আগে। এক রাতের অন্ধকারে কেউ একজন এসে একটা ছোট বাচ্চাকে চার্চের সামনে ফেলে রেখে যায়। ফাদার সহ চার্চের সবাই বাচ্চাকে আপন করে নিয়েছিল আর তার নাম দেওয়া হয়েছিল অ্যাঞ্জেল। সবার আদর ও ভালোবাসায় ছোট অ্যাঞ্জেল চার্চে বড় হয়ে ওঠেন। অ্যাঞ্জেল জিসাসকে তার বাবা মনে করত, তাই তার নাম ছিল অ্যাঞ্জেল জিসাস। বড় হওয়ার পর অ্যাঞ্জেল সবসময় প্রে করত যেন সে একজন ভালো জীবন সঙ্গী পায়। একদিন ভিকি একটা কাজে চার্জে আসে। অ্যাঞ্জেল সকালবেলা উঠে রোজকারের মতো সে কেমন জীবনসঙ্গী চাই সেটা নিয়ে বকবক করছিল। ঠিক তখনই পাশ থেকে ভিকি তার কথা শুনে ফেলে। অ্যাঞ্জেলের এমন বাচ্চা বাচ্চা আবদার শুনে ভিকি মুহূর্তেই তার প্রেমে পড়ে যায়। প্রথমে অ্যাঞ্জেল তাকে খুব একটা পাত্তা না দিলেও ধীরে ধীরে সে ভিকিকে ভালোবাসতে শুরু করে। এদিকে ভিকি জিসাসকে সাক্ষী রেখে অ্যাঞ্জেলকে প্রপোজ করে বলে, আমি জানি না তোমাকে কেন আমার বাবা মা এখান থেকে রেখে গিয়েছিল, তবে এবার তুমি আমার হলে আমি তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসে যাব। ভিকির এমন সাদাসিধা প্রপোজাল শুনে মিষ্টি অ্যাঞ্জেল রাজি হয়ে যায়। এরপর ফাদার অনুমতি নিয়ে তাদের একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে তাদের দিনগুলো একসাথে খুব ভালো কাটতে শুরু করে। এদিকে ভিকির পরিবারেও কেউ ছিল না, আর অন্যদিকে অ্যাঞ্জেলোর কেউ নেই।
তাই দুজন দুজনকে পেয়ে নিজেদের সবচেয়ে বেশি সুখী মানুষ ভাবতে শুরু করে। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে। মিষ্টি অ্যাঞ্জেলকে সেদিন সত্যি পরীর মতো লাগছিল। ভিকিও অ্যাঞ্জেলকে পেয়ে খুব বেশি খুশি ছিল। বিয়ের দিন যেন তাদের ভালোবাসা আরো বেশি বেড়ে যায়। ছোট্ট টানপড়েনের সংসারে ভিকি অ্যাঞ্জেলকে সবসময় আগলে রাখত। এভাবে একদিন সে জানতে পারে অ্যাঞ্জেল মা হতে চলেছে। সেদিন যেন তারা খুশির বাদ বাঁধছিল না। তবে তাদের সন্তান একটা ভালো জীবন উপহার দেওয়ার জন্য ভিকি ও অ্যাঞ্জেল শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ফাদারের কাছ থেকে পারমিশন নিয়ে শহরে চলে যায়। আর সিন প্রেজেন্টে আসলে ফাদার বলে, সেদিনে আমি তাদেরকে শেষবারের মতো একসাথে দেখেছিলাম। এসব কথা শুনে বিশাল ও ভাতা অ্যাঞ্জেলের ব্যাপারে জানতে আরো বেশি আগ্রহী হয়ে পড়ে। এদিকে ভিকি অ্যাঞ্জেলের সমাধির সামনে গিয়ে স্থির চিত্তে এসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল তার সমস্ত শান্তি যেন মাটির নিচে চাপা পড়ে আছে। ভিকিকে নিয়ে যাওয়ার জন্য দুজন কনস্টেবল আসলে ভিকি তাদেরকে বলে, আমি একটু প্রে করতে চাই। বিশাল না করলেও ভাজ্জা তাকে প্রে করতে দিতে বলেন। ভিকি প্রে করার সময় ভাজ্জা তার পিছনে গিয়ে বসে। ভিকি এক মনে বাইবেলে একটা লাইন বলছিল, যেখানে কাহিনীর কথা উল্লেখ ছিল। এদিকে বিশাল ও অ্যাঞ্জেলের কবরের কাছে গিয়ে দেখে ভিকি সেখানে ওই কাহিনীর কথা লিখে রেখেছে। প্রে করা শেষে ভিকিকে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় বিশাল ভাজ্জাকে কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসা করলে ভাজ্জা বলে, বাইবেল অনুযায়ী কাইন হচ্ছে সেই ব্যক্তি যে তার সর্বপ্রথম খুন করেছিল, তাও তার নিজের আপন ভাইকে। কিন্তু ভিকি এই কথা কেন লিখেছে সেটা তারা বুঝতে পারে না। ভাজ্জাদের এসব কথাবার্তার মাঝেই হঠাৎ করে তাদের গাড়ির ওপর কিছু লোক হামলা করে বসে। আচমকা এমন হামলার কারণে সকলে ঘাবড়ে গেলেও বিশাল নিজেকে সামনে পাল্টা আক্রমণ করে ফেলেন। হামলাকারীরা এই যাত্রার মতো পালিয়ে যান। এই হামলায় সকলে সুস্থ থাকলেও ভিকি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিল, কারণ হামলাটা করা হয়েছিল ভিকিকে উদ্দেশ্য করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিশাল বলে, আমি জানি এসব তোমার লোক করেনি, আমাদের সত্যটা বলো, আমরা তোমাকে সাহায্য করব। ভিকি বিড়বিড় করে বলে, আমার কোনো সাহায্য দরকার নেই, আমি বলছি তো পরবর্তীতে কার পালাম। এই কথা শুনে বিশাল ও ভাজ্জা দুজনই টেনশনে পড়ে যায়। পরের দিন ভাজ্জা অ্যাঞ্জেলের ফাইল চেক করলে জানতে পারে যে অ্যাঞ্জেলের মৃত্যু হয়েছিল মাথায় আঘাত লাগার কারণে। মৃত্যুর আগে তাকে জেসি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আর সেখানে চিকিৎসারত অবস্থায় অ্যাঞ্জেল মারা যায়। তবে শকিং ব্যাপার হলো, অ্যাঞ্জেলের ট্রিটমেন্ট করেছিল ডক্টর সেলিম রহমান নিজে। গত 6 বছর ধরে সে জেসি হাসপাতালে চাকরি করেছে। ভাজ্জা বলে, অ্যাঞ্জেলের যদি মাথায় আঘাত লাগে তাহলে তার চিকিৎসা করবে কোনো এক নিউরো সার্জন। কিন্তু সেলিম রহমান একজন হার্ট সার্জন সত্ত্বেও অ্যাঞ্জেলের চিকিৎসা সে কিভাবে করেছে? নিশ্চয়ই এর মাঝে কোনো ঘাপলা আছে। আমার মনে হচ্ছে এই অটোপসি রিপোর্টও সত্য নয়। তখন বিশাল বলে, আমরা কি তাহলে অ্যাঞ্জেলের বডি পুনরায় অটোপসি করে দেখতে পারি? ভাজ্জা বলে, সেটাই করতে হবে, নয়তো এই কেস আরো জটিল হয়ে যাবে। তবে পুনরায় অটোপসি করতে হলে তো অ্যাঞ্জেলের লিগ্যাল গার্ডিয়ানের মতামত দরকার, নয়তো কোর্ট পুনরায় অটোপসি করার অনুমতি নাও দিতে পারে। এখন সমস্যা হচ্ছে অ্যাঞ্জেলের তো কোনো গার্ডিয়ান নেই। তবে ভাজ্জা বলে, একজন আছে, সে হচ্ছে চার্চের ফাদার। পরবর্তী দিন চার্চের ফাদার স্টেটমেন্ট ভিত্তিতে কোর্ট ফাদারের উপস্থিতিতে অ্যাঞ্জেলের অটোপসি করার পারমিশন দেয়। কোর্টের কাজ শেষে মাইকেল যখন ফাদারকে পৌঁছে দিতে যায়, তখন একদল তরুণ তাদের পথ আটকে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন প্রচার করতে থাকে। মাইকেল গাড়ি থেকে নেমে তাদের পথ থেকে সরিয়ে পুনরায় গাড়িতে আসতে দেখে কেউ ইতিমধ্যে ফাদারকে গুলি করে পালিয়ে গেছে। মাইকেল দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যায়। খবর পেয়ে বিশাল ও ভাদ্দাও সেখানে উপস্থিত হয়। ফাদারের কন্ডিশন দেখে তারা দুজনে চিন্তিত হয়ে পড়ে। তবে এর থেকেও চিন্তার বিষয় হচ্ছে ফাদার উপস্থিতি ছাড়া অ্যাঞ্জেলা অটোপসি করা যাবে না। ভাদ্দা বলে, কোর্ট যেহেতু আজকে অনুমতি দিয়েছে, তাহলে সূর্যোদয়ের পূর্বেই ফাদারের কথাটা গোপন রেখে আমরা অ্যাঞ্জেলের অটোপসি করলে সেটা ইলিগাল কিছু হবে না। বিশাল বলে, তাহলে আজ রাতের মধ্যেই আমাদের সবকিছু বন্ধ ব্যবস্থা করতে হবে। তখন ভাদ্দা তাকে বলে, তার আগে আমাদের ছোট একটা কাজ রয়েছে। বিশাল জিজ্ঞাসা করে, কি কাজ? জবাবে সে বলে, ফাদারকে যে মারতে চেয়েছিল সে হয়তো চাইছে না যে অ্যাঞ্জেলের অটোপসি হোক। আজ রাতে অ্যাঞ্জেলের লাশ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। এই কথা শুনে তারা দুজন বৃষ্টির মাঝে অ্যাঞ্জেলের কবরের সামনে যায়। এখানে গিয়ে তারা দেখতে পায় তাদের ধারণা একদম ঠিক। একদল মুখোশধারী লোক অ্যাঞ্জেলের কবর খোদাই করে লাশ চুরি করতে এসেছে, কিন্তু বিশাল সবাইকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। পরের দিন সূর্য উদয়ের আগে সকল প্রসিডিউর এনে অ্যাঞ্জেলের কবর খনন শুরু হয়। ইতিমধ্যে আশেপাশে মিডিয়া উৎসুক জনতার ভিড় লেগে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, অ্যাঞ্জেলের কফিন খুলতে দেখা যায় 4 বছর আগে দাফন করা লাশ এখনো তাজা হয়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন 2-1 দিন আগে তাকে দাফন করা হয়েছে, অথচ এতদিন অ্যাঞ্জেলের হাড় ও মাটির সাথে মিশে যাওয়ার কথা। এখন এমন অলৌকিক অবস্থা দেখে আশেপাশের লোকজন এটা নিয়ে বলাবলি করতে থাকে। কিন্তু ভাদ্দার কাছে এগুলো কোনো অলৌকিক ব্যাপার নয়। সে বলে যে কখনো কখনো সূর্যের আলো আর বাতাস প্রবেশ না করার কারণে লাশের শরীর সাবানের মতো শক্ত হয়ে যায়। মেডিকেল ভাষায় এটাকে বলে অ্যাডোপজিয়া। এরকম ঘটনা অহরহই আমরা দেখতে পাই। এখন অ্যাঞ্জেলের শরীর দেখে ভাজ্জা অবাক না হলেও অটোপসি করার সময় তার চোখ ছানা বড়া হয়ে যায়।
অটোপসি শেষে বিশালকে সে ডেকে বলে, আমি এখন তোমাকে যেটা বলবো সেটা তুমি কাউকে বলতে পারবে না। বিশাল ওকে বললে ভাজ্জাটাকে বলতে থাকে, আমাদের কাছে অ্যাঞ্জেলের যে অটোপসি রিপোর্ট রয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আজকে প্রথমবার তার অটোপসি করা হচ্ছে। এছাড়াও শকিং বিষয় হচ্ছে অ্যাঞ্জেলের শরীর থেকে তার হৃৎপিণ্ড মিসিং। এই কথা শুনে বিশাল মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন ভাজ্জা জানায় যে জেসি হাসপাতালে দেওয়া সব রিপোর্টই ভুল ছিল, তার মানে এর পিছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে, আর এই রহস্যের জট খুলতে একমাত্র জেসি হাসপাতালে গেলেই খোলা যাবে। সেই কথা চিন্তা করে সেদিন রাতেই তারা জেসি হাসপাতালে ইনভেস্টিগেশন করতে যায়। হাসপাতালে ডাক্তার থেকে শুরু করে স্টাফরাও কেউ তাকে কোনো তথ্য দিতে পারে না। এভাবে হঠাৎ ভাজ্জা লক্ষ্য করে যে হাসপাতালে একটা কেবিনের সামনে এবেল নামের এক ডাক্তারের নাম লেখা আছে। এবার ভাজ্জা পূর্বে সবকিছু মনে করে বিশালকে ডেকে বলে যে, তুমি কি জানো ভিকি এরপরে কাকে খুন করার কথা বলেছিল? বিশাল বলে, না তো। তবে ভাজ্জা বলে ডাক্তার অ্যাবেলকে ভিকি বারবারই কাইনের কথা বলছিল। বাইবেল অনুযায়ী কাইন যাকে হত্যা করেছিল তার নাম ছিল অ্যাবেল। তার মানে এবার ডাক্তার অ্যাবেলের পালা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এটা বলার মাধ্যমে আমাদের শেষ হয়ে যায় প্রথম এপিসোড। দ্বিতীয় এপিসোড দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্টে বলে যাবেন এই এপিসোডটা কেমন হয়েছে। তো পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।